আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের এই সফলতাকে ঠেকিয়ে দেওয়ার একটা পায়তারা শুরু হয়েছে। এবং শুরু হয়েছে সেটা যে নতুনভাবে শুরু হয়েছে তা না, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসকে নিয়ে একটা মহল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সবাই মিলে এই ডক্টর ইউনূসের এই আগমন, ডক্টর ইউনূসের এই কার্যক্রম, এই সফলতাকে আসলে তাদের কাছে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং ডক্টর ইউনূস যে একটা ম্যাজিক্যাল জাম্পিং, একের পর এক ম্যাজিক্যাল জাম্পিং হইতেছে, সেটা হচ্ছে যে যেমন ধরেন যে আপনার এই যে সিন সফর, বিমস্টেক সম্মেলন, তো সব কিছু মিলেইয়া টোটাল একটা কূটনৈতিক যে তৎপরতা, সেই কূটনৈতিক তৎপরতার ফলে সকল বড় বড় রাষ্ট্রগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। এবং বাংলাদেশ যে উত্তরোত্তর সাফল্য করতেছে, তো সেই সাফল্যটা বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে 53 বছরের বাংলাদেশে দেখেন, আমাদের কাছে ওই ধরনের একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব বাদ দিয়ে আমরা আসলে ওই ধরনের নির্ভরযোগ্য এক্সাম্পল স্বরূপ কোনো নেতৃত্বকে বাংলাদেশের মানুষ আসলে ওই অর্থে গ্রহণ করে না এবং সেটা স্বীকারও করে না। তো তারই ধারাবাহিকতায় এখন এই 5ই আগস্টের পরে যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন ওয়ার্ল্ড ফেমাস লোক, এটা হচ্ছে তার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ গুণ। আর দ্বিতীয় হচ্ছে তিনি একজন ভালো ইকোনমিস্ট, সেটা তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্রমাণিত। এখন বাংলাদেশের মানুষ তাকে গুরুত্ব দিবে কি দিবে না সেটা দিয়ে তো কিছু যায় আসে না। তো যখনই বাংলাদেশের এই দায়িত্বটা তিনি নিয়েছেন, তিনি এই উদ্দেশ্যে, এই টার্গেট নিয়েই এই দায়িত্বটা নিয়েছেন। তিনি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড মানুষের দারিদ্র্য, মানুষের তারপর কিভাবে আসলে এই বেকারত্ব দূর করা যায়, এগুলো নিয়ে তো তিনি আসলে তার মূল কাজই তো হচ্ছে এটা। তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো একেবারেই বাজে অবস্থা এবং বাংলাদেশের প্রচুর পরিমাণে বেকারত্ব। এ কারণে তিনি আসলে এই সুযোগটাকে নিয়েছেন। এটা তার নিজের হিসেবে না, তার নিজের সুযোগ হিসেবে না, তিনি একজন বাংলাদেশের কৃতি সন্তান হিসেবে তিনি বাংলাদেশের জন্য এই সুযোগটা তিনি নিয়েছেন। তাও তো তাকে জোর করে দেওয়া হয়েছে, তিনি তো আসলে রাজি ছিলেন না। কিন্তু তারপরও তিনি ভাবছেন যে না, এই একটা সুযোগ আসছে যে জাতিকে তার যে অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স, তার যে ওয়ার্ল্ড ওয়াইজ একটা পাওয়ার, সেই পাওয়ারটা দিয়ে বাংলাদেশের মানুষকে কিছুটা হলেও স্বস্তি তিনি দিতে পারবেন, এটা তিনি বিশ্বাস করেন এবং সেটা তিনি করতে পারবেন 100%। তো সেই বিশ্বাস থেকে ডক্টর ইউনূস যে ক্ষমতাটা গ্রহণ করলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, তারপরে ম্যানেজমেন্ট, পলিটিক্যাল ম্যানেজমেন্টে তার অদক্ষতা থাকতেই পারে, সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, নানান ধরনের আলোচনা সমালোচনা আছে। কিন্তু তারপর এই বাস্তবতাও তো আমাদের সামনে আছে যে কীরকম একটা বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন, কোন পরিস্থিতিতে, সেই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। তো তারপরে দেখে যে এই বাংলাদেশের পলিটিক্যাল ম্যানেজমেন্ট কিংবা শান্তি আইন শৃঙ্খলা বাহিনীর ম্যানেজমেন্টটা দুর্বল থাকলেও আপনি যদি এটাকে আন্তর্জাতিকভাবে দেখেন, আন্তর্জাতিক ওয়ার্ল্ড নজর দিয়ে যদি আপনি দেখেন, যে সেই বৈশ্বিক যে আন্তর্জাতিক কূটনীতিতে কিন্তু ডক্টর ইউনূস একেবারে ছক্কা মেরে দিয়েছেন, সেঞ্চুরি। তো এখন এই যে এই সেঞ্চুরি, এই যে ছক্কা মারা, এই সফলতা, এই সফলতা কেবলমাত্র শুরু। আমি বলবো যে কেবলমাত্র শুরু হয়েছে। তার যে মূল যেই টার্গেটটা, সেই টার্গেটটা সবেমাত্র শুরু হয়েছে। এতদিন তো গেছে শুধু আন্দোলন, নিপীড়ন, এই সমস্ত ঠেকাতে এই যে ছিনতাইকারী, অমুক সমুক, দৈনিক 5টা-7টা করে আন্দোলন, এগুলো ঠেকাতে 6-7 মাস লেগেছে, এটা অস্বীকার করার কিছু নাই। তো এখন তার যে মূল যে ফোকাস, তার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সে এখন আগাচ্ছে এবং সে সফলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই সফলতাকে আসলে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এখন এটা নিয়ে রাজনীতিতে একটা অস্বস্তি বিরাজ করতেছে। এ কারণে ডক্টর ইউনূস মানুষকে যেই আশার আলো দেখাচ্ছে,
যে চমকগুলো দেখাচ্ছে এখন, এই চমক যারা বর্তমান বিদ্যমান রাজনীতি আছে, রাজনীতিক দলগুলো আছে, তারা যখন পরবর্তীতে ক্ষমতায় যাবেন, তো তারা গিয়ে যদি জনগণের তো এমনিতেই প্রত্যাশা সবসময় আকাশচুম্বী থাকে, তো সেই প্রত্যাশা যখন ডক্টর ইউনূস ধাপে 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 উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো যাওয়ার ফলে কি হয়, মানুষের আকাঙ্ক্ষাটা আরও প্রবল আকারে ধারণ করে। তো যখন অন্য একটা রাজনৈতিক দল নির্বাচনের পরে ক্ষমতায় আসবেন, তো তখন তাদের আসলে এই সক্ষমতাটা কতটুকু আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে তাদের এই সক্ষমতাটা কতটুকু আছে যে ডক্টর ইউনূস যেই পর্যায়ে দেশটাকে রেখে যাবেন, সেখান থেকে তারা ওইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো সেইখানে যদি তারা ফেল করে, সেইটাকে যদি তারা আসলে সেই তাদের যে বুদ্ধিমত্তা, তাদের পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারা যদি দেশটাকে সেখান থেকে সামনের দিকে রান করতে না পারে, তো তখন কি হবে, তখন জনগণ আসলে ক্ষুব্ধ হবে, জনগণ তাদের প্রতি আস্থা হারাবে। দ্যাটস দ্য পয়েন্ট। এই কারণে রাজনীতিবিদরা এখন দিনে দিনে ক্ষুব্ধ হচ্ছেন এবং তারা এটাতে অস্বস্তি বোধ করতেছেন শুধুমাত্র তাদের ইমেজ তারা বিল্ড আপ করতে পারবেন না। তার কারণ বাংলাদেশের রাজনৈতিক কালচার, আমাদের মনোভাব কীরকম সেটা তো আমরা কম বেশি সবাই জানি। এটা আরও এখন দিনে দিনে আরও পরিষ্কার হচ্ছে, বিশেষ করে এই সংস্কারকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কার কি চাহিদা, কার কি এজেন্ডা, কার কি মতলব, সুমতলব কুমতলব, এগুলো কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে এখন এই ধরনের একটা জাম্পিং পরিস্থিতি যদি পলিটিক্যাল সরকার এসে যদি সেইটাকে ধরে রাখতে না পারে, কন্টিনিউ করতে না পারে, তখন কি হবে, তখন মনে করেন যে তার জনপ্রিয়তা হারাবে, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে, মানুষের অগ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়তে থাকবে। এই জায়গাটা একটা চরম উদ্বেগ আছে। তো এই উদ্বেগের ফলে এখন দেখা যাচ্ছে যে কেউ কেউ চাচ্ছে যে ডক্টর ইউনূস যাতে আসলে এগুলো না করেন, তিনি যাতে দ্রুত একটা সংস্কার কিংবা নির্বাচনের দিকে যান। এই ধরনের এই যে কোথায় পানি চুক্তি লাগবে, কোথায় রোহিঙ্গা অপসারণ করতে হবে, কোথায় এই যে বিনিয়োগ, তো এগুলো এখন সবার কাছে একটা অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়েছে যে তারা যেটা পারবে না সেটা যখন ডক্টর ইউনূস করে দেয়। এবং আপনারা দেখেন যে ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূসের এমন একটা জনপ্রিয়তা, এখন এটাকে নানা ধরনের অভিযোগ করতেছে যে এটা নাকি কেউ আসলে ইনফ্লুয়েন্সারদের দিয়ে কিংবা প্ররোচিতভাবে এই ক্যাম্পেইন চালানো হচ্ছে। আমি মনে করি না, টোটালি না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এই যে তাকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে কিংবা দীর্ঘদিন ক্ষমতায় রাখতে হবে, এই প্রচারণাটা কোনো আসলে ইনফ্লুয়েন্স ক্যাম্পেইন না। এটা মানুষের মনের কথা, এটা মানুষের হৃদয়ের কথা। আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে 53 বছরের রাজনীতিতে যতগুলো নেতা নেত্রী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা কি আসলে ওই যে গরিব মানুষগুলো, এই যে পরিশ্রমী মানুষগুলো, গায়ে থেকে ঘাম ঝরে ওই মানুষগুলোর কাছাকাছি কোনো সরকার আজ অবধি যেতে দেখছেন? কাউকে দেখিনি, আমি দেখি নাই, অন্তত আমি এরকম কোনো হিস্ট্রি দেখিও নাই, একমাত্র জিয়াউর রহমান ছাড়া। তো তার পরবর্তীতে যেমন আপনাদের এখন বর্তমান রাষ্ট্রপ্রধান, তারপরে দলের নেতাকর্মীরা, তারা আসলে ওই যে মানুষের সাথে হাত মিলালে তারা ফিল করে যে ঘামের গন্ধ আসবে, তার পোশাকটা নষ্ট হবে, এইটা ফিল করে। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু আসলে সেইটা ফিল করে না। তিনি মনে করে যে ওই ঘামের গন্ধটাই হচ্ছে সুঘ্রাণ, ওইটাই হচ্ছে সফলতা, যার জন্য দেখে তার সাথে হাত মিলায় এবং সে হাত বাড়িয়ে দেয় ওই ঘাম জড়ানো মানুষগুলোর দিকে। তাই এখন তার জনপ্রিয়তা বাড়বে নাকি আপনারটা বাড়বে নাকি? এটা হয় নাকি? তো এখন মানুষ যখন বলে, মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে ডক্টর ইউনূস হিট করছে এবং সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য ডক্টর ইউনূস যে পারবে, সেই ভরসাটা জনগণের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা ম্যাজিক্যালি হয়ে গেছে। এখন আপনি তো এটাকে ঠেকাতে পারবেন না, তাই না? এখন আপনারা তো আসলে ওই দৃষ্টিতে বাংলাদেশের জনগণকে কখনো দেখেন নাই, এখনো আপনারা ক্ষমতার জন্য লড়াই করতেছেন, রাজনীতিটা করতেছেন ক্ষমতার জন্য, পাওয়ারে যাওয়ার জন্য। তো এখন ডক্টর ইউনূস আপনারা হইতে পারবেন না। এখন ডক্টর ইউনূসকে যদি সমর্থন করে আপনারা ঠেকাইতে পারবেন না তো। এবং আমি এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখছি যে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষ আন্দোলন করত। এটা বেশ কয়েকবার হয়েছে যে সরকারকে পতন করার জন্য মানুষ আন্দোলন করছে। কিন্তু এমনও হতে পারে ভবিষ্যতে, আপনি লিখে রাখেন, এটা হওয়ার সম্ভাবনা আছে
সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন হবে, সংগ্রাম হবে। এমন পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছে ধীরে ধীরে। এখন এই জায়গাটায় তো রাজনীতিবিদদের একটা উদ্বেগের জায়গা তৈরি হবে স্বাভাবিক অর্থে। তারা চাইবেন না যে এই ধরনের সফলতা একজন দেখিয়ে যাবে, তারপরে তারা আইসা সেই সফলতাকে কন্টিনিউ করবে, জনগণের ওই যে এক্সপেকটেশনের জায়গাটা ধরে রাখবে, প্রত্যাশার জায়গাটা ধরে রাখবে, সেটা তো পারবে না। তারা জানে তারা পারবে না। পারতে হলে কি করতে হবে? তাকে সৎ হতে হবে, তাকে তার সৎ ইচ্ছা থাকতে হবে, যে ইচ্ছাটা আসলে ডক্টর ইউনূসের আছে, সেটা রাজনীতিবিদদের নাই। তাই সৎ ইচ্ছা যখন তাদের নাই, তারা জানে, তারা চাই না শুই না বুঝা এখন এইটাকে তাদের জন্য একটা উদ্বেগজনক পরিস্থিতিতে দাঁড়িয়েছে, যার জন্য এখন নানান মহল থেকে বলা হচ্ছে যে দ্রুত নির্বাচন। তাই সংস্কারটা এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এই সংস্কার আদৌ হবে কিনা জানি না। যে সমস্ত সংস্কারের সাথে একমত হওয়া গেছে ওইগুলো সংস্কার, তো ওগুলো সব জেনারেল সংস্কার। মূল যে বিষয়টা, মূল যে কনস্টিটিউশনাল যে সংস্কার, সেই জায়গাটায় সবার বিরোধ। তাহলে সংস্কার হবে কিভাবে? তো যে সমস্ত সংস্কারে একমত হয়েছে ওটা তো আসলে ওটা হচ্ছে আপনার মাইনর। তো মেজর যে প্রবলেম, সেই মেজর প্রবলেমটাই তো আসলে আমরা দেখা যাচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো, সেখানে বিশেষ করে বিএনপি, সেখানে বিরোধিতা করতেছে, ডাইরেক্ট তারা আসলে দ্বিমত পোষণ করতেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে, তারপরে যে নারী সংসদ নিয়ে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ কীভাবে হবে সেটা নিয়েও তাদের মধ্যে একটা দ্বিমত আছে। হোয়াট ইজ দিস? এই যদি হয় অবস্থা, তবে এই যে অস্বস্তি, হিংসা বিদ্বেষ, এটা থেকে বের হওয়া উচিত। বরং রাজনৈতিক দলগুলো যদি ডক্টর ইউনূসকে অকথ্য সমর্থন করে, সহযোগিতা করে, তিনি যে কয়েকদিন আছে এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশকে একটা পর্যায়ে অন্তত একটা রাইট ট্র্যাকের উপরে নিয়ে যেতে পারবে, সেই সহযোগিতাটা লাগবে। এবং সেই সহযোগিতাটা যদি পাওয়া হয়, দেওয়া হয়, যেটা মুখে বলা হয়, ওইটা যদি কাজে করা হয়, তাহলে এই আগামী 7-8 মাস, 1 বছরে বাংলাদেশ একটা ভিন্ন মাত্রায় চলে যাবে, যার সুবিধাটা আপনারা ভোগ করতে পারবেন যদি ডক্টর ইউনূসকে ব্যবহার করে আপনারা যদি এটা করতে পারেন।